বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়বার অঙ্গীকার নিয়ে 2024-2025 অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট, সেই বাজেট নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমার ডানে রয়েছেন অর্থনীতিবিদ এবং র্যাপিডের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়, সেই জন্যে আপনাদের দুজনের কাছেই আমি আসলে একটু প্রথমে শুনতে চাইব সূচনা বক্তব্যে যে এই প্রস্তাবিত বাজেটের আমরা অনেক কথা শুনেছি। কেউ এটাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন, কেউ এটাকে বেনজির বাজেট বলছেন, কেউ এটাকে প্রগতিশীল ব্যবসা বান্ধব বাজেট বলছেন। কিন্তু আমি আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে এই বাজেটের মানে কি পজিটিভ দিক আপনি কি দেখেন এবং তিনটা নেগেটিভ মূল কি দেখেন যে এই বাজেটের মধ্যে কি আছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, পরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। সূচনায় ধন্যবাদ। শ্রীমান 2024-25-এর বাজেটটি ইতিমধ্যে অনেকের কাছেই বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে বলে বলা যাবে, কারণ দুটো বৈশিষ্ট্য এর ভিতরে লক্ষণীয় অতীতের বাজেটগুলোর তুলনায়। সেটা হচ্ছে এটি একটি খুব সংকোচনমূলকভাবে করা হয়েছে এবং এত সংকোচন যে সেটা নিয়েও আমরা কথা বলবো পরে। আর একটা হচ্ছে যে বাজেটের আকার, হ্যাঁ, বাজেটের আকার এবং এর গ্রোথ এবং এগুলোতে বেশ কিছু ব্যতিক্রম দেখা গিয়েছে আর কি, সেটা বিষয়। তো বাজেটটি এটা যেহেতু আমরা 2026 সালে মধ্যম আয়ের দেশের পৌঁছাবো, আমার এই সময় আরও বেশি দৌড়ানোর কথা। আমরা একটা রিলে রেসের ভিতরে ছিলাম, আমার শেষের দিকে একটু বেশি এনার্জি এক্সার্ট করার কথা, যাতে আমি ওই রেসটাতে জিততে পারি, অনেক গ্র্যাজুয়েট হতে পারি। ঠিক সেই সময় সেই 2 বছরের এই বছরটিতে আমরা একটা নিম্ন গতিমুখী বাজেট করলাম সংকোচন করার নামে। বিষয়টা এরকম যে একজনকে বললাম তুমি আরও দৌড়াও, এখন তোমার বেশি দৌড়াতে হবে। বললো দৌড়াতে পারলাম না, পায়ে ব্যথা। তাহলে পায়ে ব্যথা কেন, এই প্রশ্নটা তখন অটোমেটিক্যালি উঠবে। তার মানে তুমি আগে এমন কিছু করেছো যাতে তোমার পায়ে ব্যথা হয়েছে, এখন যখন এটা খুব বেশি ভালো করে দৌড়ানোর কথা সে সময় তুমি পাচ্ছ না। বিষয়টা এরকম যে প্রতি বছর ইনফ্লেশন প্লাস গ্রোথ ধরে একটা বাজেটের প্রবৃদ্ধি ধরা হয়, তাতে মোটামুটি 13, 14, 15 এরকম 16 হয়ে থাকে। যদিও আমাদের আরও বেশি দরকার, 25-26 হলে আরও ভালো হতো জিডিপির। তো যাই হোক, এবার সেখানে ইনফ্লেশন তো দূরের কথা, মানে ওই গ্রোথের হিসেবের কথা এখানে চলে আসছে 4-এর দিকে, কোথায় 12-13 দিকের জায়গায় 4-এর দিকে চলে আসছে। আর এইটাকে যদি আমি টাইম ভ্যালু অফ মানিতে ধরি তাহলে এটা কিন্তু আরও পিছিয়ে যাবে। আমি যদি ডলারের টার্মে, যদি গত বছরের টাকায় কত টাকা হয়েছিল এবারের ডলারের টার্মে যদি ধরি, তাহলে দেখা যাবে যে আর মাইনাস গ্রোথ আর কি। এই গ্রোথটা সংকোচনের জন্য একদিক থেকে ভালো, যেহেতু অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় পারা যাচ্ছে না, এই জন্যই সংকোচন করা হচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু এই সময় তো বরং বেশি দরকার ছিল এমন কিছু কিছু খাতে ব্যয় করা, যেটা আমার 26-এর ওইটা করতে প্লাস 30-এ আমার এসডিজি গোলের অর্জনের জন্য আমার দরকার ছিল, যেমন শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আমার ব্যালেন্স অফ পেমেন্ট পজিশান, আমার ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্সিং, এইসব ব্যাপারগুলোতে আমার এখন একটা সাউন্ড পজিশান দেখাবার দরকার ছিল। এখন যেহেতু অতীতে যেমন এখানেই আমরা যদি ওইভাবে দেখি যে আমার টোটাল রেভিনিউ হয়তো যেটা ধরা হচ্ছে 4,80,000 জাতীয় রাজস্ব বোর্ডের, সেইটার চাইতে অনবর্তক ব্যয় মানে এই আমার প্রশাসন এবং এই যে চালানোর খরচ, সেটাই হচ্ছে 4,68। মানে আমার এনবিআরের যে মেন জাতীয় রাজস্ব বোর্ডে যায় তার চাইতেই আমার পরিচালন ব্যয়ই যাবে, এবং এর ভিতরে শ্রীমান সুদ এবং আসলে এইসব সব আছে। অর্থাৎ এমনভাবে জিনিসটাকে করা হয়ে গেছে যে এখন আমি একটা সুস্থ বাজেট বানাতে পাচ্ছি না, মানে পারা যাচ্ছে না। এখানে বিষয়টা এই ছোট্ট অবজারভেশন হচ্ছে এই যে একটি স্বল্পকালীন একটি উন্নতি করতে যেয়ে, অতিরিক্ত উন্নতি করতে যেয়ে আমি দীর্ঘকালীন সমস্যার সৃষ্টি করেছি। অর্থাৎ আমাকে এইভাবে খুঁড়িয়ে যেতে হবে, কারণ প্রতি বছর কিন্তু সুদের ওই কিস্তির বাড়বে, অধিকাংশ হার্ড টার্ম লোনের আমার গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেছে, আসলের কথা তো সামনে আনাও হয় না রেকর্ডে, ওখানে শুধু সুদটাই দেখানো হয়। হ্যাঁ, তা ওইগুলো সব ধরলে
দেখা যাবে যে আমাকে যেটা সিবিডি বলেছে বা এটা খুব স্পষ্ট, ওই সাব সাহারান কান্ট্রিগুলোতে একসময় যেমনটি হয়েছিল যে আমাকে ঋণ করেই ঋণের টাকা শোধ করতে মিস্টার ওবায়দুল কাদের অবশ্য বলেছেন সিপিডি টিআইবির কথা নিয়ে। হ্যাঁ, সেটা তাদের দৃষ্টিতে বলেছেন আর কি। এবং ওই কথার থেকেও আবার আমি বলি, এই যে আমরা সমালোচনাও করছি, এটারও তাহলে যৌক্তিকতা যথার্থতা থাকে না। তা যাক, সেটা বিষয় না, এটা বলতে হবে, এটা বুঝতে হবে যে আমার অর্থনীতির এই বাজেটটি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এরা সুন্দর সুচিন্তিতভাবে করা হয়েছে, কিন্তু ঠিক যে সময় আমার বেশি লাভ করার কথা, কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা, এলডিজি গোল, সেগুলো নাই, সেগুলো নাই। এবং এটাই হচ্ছে এর বড়। ডক্টর আব্দুর রাজ্জাক। জি, প্রথমে ধন্যবাদ আপনাকে আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি তিনটি বলেছেন যে পজিটিভ সাইড, তিনটি নেগেটিভ সাইড। প্রথমে পজিটিভ সাইডের কথা বলি। আমি দেখলাম যে অর্থমন্ত্রী বাজেটটা নিজে পড়েছেন, আমার খুব ভালো লেগেছে। মানে আগের মতো ওই যে ডকু ফিল্ম, আমাদের তো কানেক্ট করতে হবে, তাই না? সেটা আমরা জনগণ আমরা দেখতে চাই, সেখানে তার রিফ্লেকশন থাকে বাজেটে, সেটা একটা প্রথম একটা দিক, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। উনি যথেষ্ট এটা ভালোভাবে পড়েছেন এবং সেটা আমার কাছে মনে হয় যে অনেকে সেখান থেকে উৎসাহ পেয়েছে। দ্বিতীয় ব্যাপারটি বলবো, দেখুন আগের যে পলিসিগুলো ছিল সেখানে তো আমরা সবসময় আলোচনা করেছি, ওই পলিসিগুলোতে অনেক ভুল ছিল, পলিসি নিতে দেরি করা হয়েছে এবং সেগুলো ঠিকমতো কাজ করে নাই, এসব আলোচনা ছিল। এই অর্থনীতির নতুন বাজেট উনি কিন্তু ওই পেছনের লেগাসির সঙ্গে জড়িত ছিলেন না এবং উনি এটা সোজাসাপটা এসে বলে দিলেন এবং চ্যালেঞ্জেসগুলো উনি যখন বলছিলেন পরিষ্কারভাবে, কোনো দ্ব্যর্থহীনভাবে উনি বলেছেন এই চ্যালেঞ্জেসগুলো আছে। তো সুতরাং চ্যালেঞ্জেস যদি আপনি আইডেন্টিফাই করেন, অনেক সময় বলা হয় যে তাহলে প্রবলেমটার হয়তো অর্ধেকটা আপনি সমাধান করতে পারলেন আর কি, সেটা একটা ভালো দিক অনেক সময় মনে হয়েছে। কিছু কিছু জায়গায় উনি চেষ্টা করেছেন যে সীমিত সাধ্যের মধ্যেও সম্পদ নাই আমার, তার মধ্যেও খানিকটা গ্রোথ অ্যাচিভ করার চেষ্টা করেছেন। এটা হয়তো আমি বলবো যে একদিক থেকে চিন্তা করলে হ্যাঁ, পলিটিক্যাল একটা গভর্নমেন্টকে আপনাকে খানিকটা কৃতিত্ব দিতে হবে এই পুরো জিনিসটাকে ম্যানেজ করা। এটা এখন যদি একটু ডাউন সাইড বলি, হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমে যে ব্যাপারটা হলো উনি যেভাবে বললেন যে বাজেটের আকারটা কমিয়ে আনবেন, কেন? পরিষ্কারভাবে উনি বলেছেন যে মনিটারি পলিসিটা তো আমরা সংকোচনমূলক করেছি, এই মনিটারি পলিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি উনি দিতে চেয়েছেন। সেখানে বিপদটা ঘটলে এই যে ওটা করতে জন্য বাজেটের পরিধি যে গতিতে বাড়ে, একটু আগে ডক্টর মজিদ বলেছেন, আমি একটু যদি পরিষ্কার করে বলতে চাই, নর্মালি আগের বছরগুলোতে আমরা দেখেছি 12 থেকে 14 ভাগ পর্যন্ত শতকরা হিসাবে বাজেটের আকার বাড়তো এক বছর থেকে আরেক বছর। এই বছর বাড়লো হচ্ছে 5 ভাগের কিছুটা কম। কিন্তু আপনি যদি দেখেন 4.6, হ্যাঁ, যদি আপনি ডেফিসিটের দিকটা যদি তাকান, যে বাজেট কমালে আমরা আশা করছিলাম যে সরকারের হয়তো ডেফিসিটও কমে যাবে, সেটা দরকার ছিল, কিন্তু ডেফিসিটটা যদি আপনি রিভাইজড বাজেট, যেটাও সাপ্লিমেন্টারি বাজেট দেওয়ার সময় বলা হয়েছে, সেটার সঙ্গে আমরা তুলনা করলে দেখি যে সেখানে যে ডেফিসিট ছিল এই চলতি বছরে হবে বলে মনে করা হচ্ছে 4.7, আর সামনের বছরের জন্য উনি যেটা বলছেন 4.6। তো তার মানে প্রথমে দেখুন আমার কাছে একটু খটকা লেগেছে যে একই ডেফিসিট রেখে তাহলে উনি মূল্যস্ফীতির লাগাম কীভাবে টেনে ধরবেন, যেহেতু আমরা ওখানে দেখলাম যে উনি প্রায়োরিটি করেছেন যে মূল্যস্ফীতিকে। সো এটা একটা ব্যাপার। এটার সঙ্গে যোগ হলো কি কয়েকটা জিনিস না হিসাবে একটু মেলে না। আমার কাছে মনে হচ্ছিল যে আগের ঘটনাগুলো থেকে খানিকটা হয়তো আমরা লেসন নিতে পারতাম। যেমন দেখুন, আপনি যদি সামনের বছরে যদি 6.75, এটা কিন্তু যথেষ্ট উচ্চমাত্রার প্রবৃদ্ধি, শুধু আমাদের দেশের জন্য না, সারা বিশ্বব্যাপী যদি আপনি তুলনা করেন, যদি আপনার এখন বর্তমান মূল্যস্ফীতি যদি 10 ভাগ থাকে, আপনি যদি প্রায় 7 ভাগের কাছাকাছি প্রবৃদ্ধি অর্জন করতে চান, সেটা কিন্তু আপনার মূল্যস্ফীতি কিন্তু উস্কে দিতে পারে। কাজে এটাও কনসিডারেশন নেওয়া উচিত ছিল। 6.75 ভাগ এই প্রবৃদ্ধি আমি অর্জন করবো, কীভাবে আসবে? এটা তো ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি যদি ক্যালকুলেশনগুলো দেখেন, যেখানে দেওয়া আছে আমাদের মিডিয়ামটা ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্কের মধ্যে বলা ছিল বাজেটে, সেখানে আপনার প্রাইভেট সেক্টরে তাহলে বিনিয়োগ হতে হবে জিডিপির সঙ্গে যদি আপনি তুলনা করলে প্রায় 27 ভাগের উপরে কিন্তু প্রাইভেট সেক্টরকে বিনিয়োগ করতে হবে। তো গত আমাদের নর্মালকে আমরা 23 ভাগ মতো করি, শতকরা 23 ভাগ হচ্ছে জিডিপির প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট। নাও এখন এমন একটা পরিবেশ যখন আমরা দেখেছি অলরেডি সুদের হার যথেষ্ট উচ্চ, যেখানে প্রাইভেট সেক্টরের জন্য বিনিয়োগ করাটা বেশ দুঃসাধ্য হয়ে যাচ্ছে, এরকম একটা বছরে আমরা কি আশা করতে পারি যে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ 27 ভাগ হবে ওই 6.75 ভাগ প্রবৃদ্ধি অর্জন করার জন্য? এটা আমার কাছে একটু খটকা লেগেছে। আর যেহেতু থার্ড যে ডাউন সাইডটা, সেটা আমি একটু বলতে চাই, বলে শেষ করবো এই পর্যায়ে, যে উনি বলেছেন যে মূল্যস্ফীতি বেড়েছে এবং সেটা ম্যানেজ করার চেষ্টা করেছেন। 6 মাস বলেছেন, 6 মাস লাগবে। এবং আমরা হিসাব করে দেখলাম যে
নর্মালি আপনি কি করবেন এরকম সময় থাকলে একটা আশা থাকে যে সরকার হয়তো সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দটা বাড়াবে, তাহলে হয়তো আপনি তো সবাইকে সুবিধা দিতে পারবেন না, অ্যাটলিস্ট যারা একদমই দরিদ্র বঞ্চিত, হ্যাঁ, তাদেরকে মার্জিনালাইজ, তাদেরকে আপনি সুবিধা দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমরা দেখলাম যে সামাজিক সুরক্ষা খাতে 10,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। হ্যাঁ, তারপরেও টোটাল যদি সামাজিক সুরক্ষা খাতের বাজেট ধরেন তাহলে কিন্তু নতুন বছরের বাজেট যেটা বলা হয়েছে সেটার শতকরা হিসাবে কিন্তু কমবে। হ্যাঁ, 2.7 থেকে কমে হয়তো 2.5-এ চলে আসবে। কিন্তু প্রশ্ন সেটাও না, এই যে 10,000 কোটি টাকা যে অতিরিক্ত দিলেন, এইটার মধ্যে 9,600 কোটি টাকা হচ্ছে পেনশন ম্যানেজমেন্টের জন্য ব্যয় করা হবে, মাত্র 400 কোটি টাকা হচ্ছে এই বয়স্ক ভাতা আর বিধবা ভাতা কিছু পরিধি বাড়ানো হয়েছে সেজন্য খরচ হবে। কিন্তু আমরা মনে করেছিলাম যে হয়তো আরও অনেক বেশি আমরা ইনভেস্ট করতে পারবো হচ্ছে এই সামাজিক সুরক্ষা খাতে। কাজে এই 3টা জিনিসকে আমার মনে হয়েছে যে বাজেটের ডাউনসাইড ছিল। ডক্টর মজিদ, আপনি শুনছিলেন। আমি ওনার সাথে শেষের থেকে শুরু করি আর কি। সামাজিক সুরক্ষা খাত বাড়াতে হবে, এটা কিন্তু একটি সাময়িক ব্যবস্থা। কেননা দুস্থ বা সকলকে একটা সহযোগিতার ভিতরে, অন্তর্ভুক্তির ভিতরে আনার জন্য প্রচেষ্টা। কিন্তু বোঝা দরকার, ভালো করে বোঝা দরকার যে ওই ফ্যামিলিতে যদি একটা বেকার ছেলে থাকে, কিংবা একটা শিশু যদি অসুস্থ থাকে, কিংবা আর একটা যদি তার কোনো থাকে, সেগুলোর দিকে না তাকিয়ে শুধু আমি তাকে একটা নগদ টাকা দিলে তো হবে না। এখানে দৃষ্টিভঙ্গি থাকা দরকার যে আমার মানে দক্ষ জনবল বা ওই কর্মসৃজন তৈরি করার দিকে নজর দেওয়াটা দরকার। কারণ আমি তো জীবনভর মানুষকে এই খয়রাত দিয়ে বা করে তো চালানো ঠিক হবে না, তার ফ্যামিলির বিষয়টা দেখা দরকার। এবং এই দেখার সাথে এই জিনিসটাই দরকার যে একটা বাজেটে প্রথম 1 বছরে লং টার্ম অবজেক্টিভ সব করা যায় না। একটা শুরু করতে আমি বলতে চাচ্ছি 53 বছর পরে আমাদের এখন সবার বলার সময় হয়েছে এবার ফিরাও মোরে। কারণ আমি অনেক দূর এগিয়েছি, কিন্তু আমি নিচের দিকে পিছিয়ে বহু লোকের ফিরিয়ে ফেলেছে। ওই সে আমি ফিরে যেতে চাই মুড়ো মেলান মুখে, রবীন্দ্রনাথ যেটা বলেছেন। আমার এখন ওখানে ফিরে যাওয়ার তাগিদ প্রচণ্ডভাবে হচ্ছে। কেননা আমার দেশে দক্ষ জনবল গড়ে তুলতে পারিনি, আমার শিক্ষার কোনো নৈতিক বা অন্যান্য কোনো বিষয়ে উন্নতি হয়নি। তো ফলে জাপান প্রচণ্ডভাবে ধূলিসাৎ হয়ে যাওয়ার পরেও দাঁড়ায় কেন? বিকজ অফ তার দায়িত্বশীল এবং তার জনবলের কারণে। ওর জনসম্পদ ছাড়া কিন্তু অন্য কিছু নাই, ওর প্রাকৃতিক সম্পদ অত নাই, ও বরং ডিজাস্টার প্রবণ একটি দেশ। কিন্তু একমাত্রই হচ্ছে জনগণ, জনসম্পদ তাদের। আমরা সেখানে আমাদের জনসম্পদ এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে আমাদের বিদেশে পাঠাচ্ছি অদক্ষ লোকরে, অথচ আমাদের ইউনিভার্সিটি থেকে এর থেকে বহু লোক বেরোচ্ছে, তারা যাচ্ছে না। আমরা পলিটেকনিক বা এইসব কথা বলে বহু লোক তৈরি করছি, কিন্তু কাজের লোক পাওয়া যায় না। তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমি একটি বেকারের ভারে নুজো একটি দেশ, সেই দেশে অন্য লোকেরাই এসে চাকরি করে $10 বিলিয়ন $9 বিলিয়ন নিয়ে যাচ্ছে। এর চাইতে আর আত্মঘাতী কোনো পরিস্থিতি হতে পারে না। আমার সেখানে এটা দেখা দরকার। যেমন একই সাথে এটাও দেখা দরকার, আমি যখন ডলারের জন্য হাহাকার করছি, আমার ডলার সেভ করার জন্যে আমি অনেক পণ্য রপ্তানি করে দিচ্ছি, কিন্তু আমি যদি এই 2টা জায়গায় খেয়াল করতাম যে আমার দক্ষ জনবল যদি তৈরি করতে পারতাম, তাহলে বেশি মূল্যে আমি বিদেশে পাঠিয়ে তার কাছ থেকে টাকা পেতে পারতাম। এই দক্ষ জনবল ওই যে বিদেশিরা এসে আমার এখানে কাজ করে যাচ্ছে, তাদের জায়গাটা সে রিপ্লেস করতে পারতো, তাহলেই কিন্তু আমার ফরেন কারেন্সি অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়। ওই 10 বিলিয়ন চলে যাওয়াটাও সেভ হয়, আর এরাও প্রায় 3 গুণ পয়সা নিয়ে আসতে পারে। আমি এই সহজ ইকুয়েশনটারে না যেয়ে আমি ওই নিজে ডলারের কোথার থেকে আমার বিয়োগ হচ্ছে বা হচ্ছে, আমি সেই দিকে চিন্তা করছি। একই সাথে স্বাস্থ্যের ব্যাপারে আমি যদি স্বাস্থ্য খাতে যদি সত্যিই এমন একটা স্বয়ংভর একটা সিস্টেম গড়ে তুলতে পারতাম, তাহলে আমার লোকেরা বিদেশে যায় না। বিদেশে যাওয়া মানেই তো কতটা বাড়তি খরচ, এবং সেগুলো সব বৈদেশিক মুদ্রায়। তো সুতরাং এইসব ব্যাপারের জন্যে আমি মনে করি বা উচিত ছিল এবং প্রত্যাশাও ছিল যে অন্তত এই বছর থেকে অন্তত কিছু মিডিয়াম কিংবা লং টার্ম পদক্ষেপের ঘোষণা থাকবে। যে আমার যাওয়ার হয়েছে, আমাকে এখন এটাকে সোজা করতে গেলে আই মাস্ট হ্যাভ দক্ষ জনবল অ্যান্ড আই মাস্ট হ্যাভ সুস্থ জাতি। তাহলে আমার ডলার সেভ হবে এবং আমি ভবিষ্যতে দাঁড়িয়ে থাকতে পারবো। আমরা এসডিজি গোলের তো প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় কথাটাই তো ওইটা,
যে হাঙ্গার ফ্রি মানে কি নর্মাল হাঙ্গার না, চিন্তার হাঙ্গার। আমার জনবল আমার ক্রিকেট খেলার প্লেয়াররা খেলছে ভালো, কিন্তু শেষের দিক দিয়ে সে টান দিতে পারে না, কারণ ওর ওই নিউট্রিশনের অন্য অন্য ধরনের সমস্যা আছে, সেইগুলো কনসিস্টেন্সি না। তাই এই জন্যেই আমার এখানেই মানব সম্পদ তৈরি এবং স্বাস্থ্যগত ব্যাপারে আমার কিছু ঘোষণা এখান থেকে আসার দরকার ছিল। এইবার আমি আসি লক্ষ্যমাত্রার বিষয়টা ওখানেই। আমরা যখন বলছি, বারবার বলছি যে এনবিআর এটা তো পারবে না, এটা কেন দিলেন তারে ইত্যাদি, এটা তো যাদববাবুর পাটিগণিতির বিষয়, যে 7, 8, 8, 8, 8, 8 আমি 8 বলি, এখানে 1000 কোটি লক্ষ কোটি বলছেন, 8 টাকা আমার ব্যয়। বাজেট প্রণয়নকালে তো এনবিআর সবার সঙ্গে স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করে বা সরকারও করে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এনবিআর বলছেন, আপনারা বলছেন বটে এটা চাপ দেয়া হচ্ছে তাদেরকে, জোর করে আদায় করতে হবে, তারা কেন বলে না এটা আদায়যোগ্য না? সেটাই তো বলেছেন তো সিবিডির মিটিংয়ে এনবিআর এর চেয়ারম্যান কিন্তু পরিষ্কার বলেছেন যে আমি এনবিআর সিবিডির মিটিংয়ে বলেছেন, কিন্তু অন্য জায়গায় কর্তা ব্যক্তিদের সঙ্গে সেটা বলেন কি? হ্যাঁ সেটাই তো বলেছেন, উনি বলেছেন, এটাও ওনার হয়তো রুলস অফ বিজনেস অনুযায়ী ওইভাবে বলাটা দরকার ছিল না, কারণ আমরাই তো বলতেছি সে কথাই যে ওকে চাপ দেওয়া হচ্ছে খুব স্পষ্ট। 2015 সালের পরের থেকে বাজেটগুলো যখন উল্লম্ফন গতিতে ব্যয়ের বাজেট বেড়েছে, তখন আর এনবিআর এর কাছে জিজ্ঞেস করা হয়নি যে তুমি কি এটা পারবা। ও যাদববাবুর পাটিগণিত অনুযায়ী যাক যোগ বিয়োগ করে তারে বলেছে তুমি গতবার 4 করেছিলে, এবার করো 5, তারপরে 5.5। একবারও জিজ্ঞেস করছে না তুমি এটা পারবা কিনা, একবারও ঠিক করছে না যে আমার অর্থনীতি সক্ষম কিনা। এনবিআর তো এই রেভিনিউটা নেবে তো অর্থনীতির থেকে, সেই অর্থনীতি যদি সুস্থ না থাকে, আমি অর্থনীতিকে সুস্থ না করে যদি আমি বলি আমি গাছের গোড়ায় ঠিক মতন পানি না দিয়ে যদি আমি বলি রস বেশি চাই খেজুর গাছ থেকে, এটা তো হবে না। তো সেই জন্যেই এনবিআরের যে সক্ষমতার প্রশ্নটা ওখানেই একটা হচ্ছে তার নিজস্ব সক্ষমতা, তার লোকবল। কারণ বারবার বলা হচ্ছে যে এতে এত লোকের বাড়ি ভাড়া দিচ্ছে, তুমি সিটি কর্পোরেশনতে লিস্টটা আনো, এনেই তো তোমার করদাতা এমনিই বেড়ে যায়, এইসব মূলক পদক্ষেপে সে যাচ্ছে না। তারপর ডিজিটালটা সে করতে পারতেছে না, দেরি করে ফেলাচ্ছে। তো এই জায়গায় তো রাষ্ট্রের উচিত তাকে বাধ্য করা বা উচিত করে দেওয়া যে তুমি এটা করো, সেটা করা হচ্ছে না, তাকে জবাবদিহির আওতায় আনা যাচ্ছে না। আমি লক্ষ্যমাত্রার পয়েন্টে আসতেছি ওই জন্যই যে আমার এই যে যদি বলি 5 টাকা কত হচ্ছে টোটাল রেভিনিউ আমার আসতে হবে, টোটাল রেভিনিউ, সেখান থেকে এনবিআর কি দেওয়া হচ্ছে 4.8, হ্যাঁ, এবং গতবার রিভাইজডই ছিল 4.10, 4.10 ছিল, অর্থাৎ এখানে আপনি 70 বাড়াচ্ছেন এর বেলায়। এবং এই করটা সে নেবে জনগণের কাছ থেকে, অর্থনীতির কাছ থেকে, যে অর্থনীতি অসুস্থ, যে জনগণের অ্যাক্টিভিটি সব বন্ধ বা ইত্যাদি। সেখানে একই সাথে আর 2 শরিক থেকে কিন্তু টাকাটা আসে গভর্নমেন্টের রেভিনিউর। একটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর, মানে জাতীয় রাজস্ব বোর্ড যেটা করে না, অর্থাৎ পাবলিকের কাছে যেটা নেয় না, অন্য কর আছে, যেমন এই যে আমাদের বিভিন্ন ধরনের সেক্টর কর্পোরেশনগুলো, এসওইগুলো, তারা যে কর, তাদের যে কর দেও থাকে আর কি, সেটা একটা। আর একটা হচ্ছে কর বহির্ভূত আয়, এই স্ট্যাম্প ডিউটি বা আরও অন্যান্য ক্ষেত্রে যেটা, এই দুটোতেই আপনি লক্ষ্য করবেন যেখানে এনবিআর এর লক্ষ্যমাত্রা আপনি 4.10 থেকে 4.8 নিয়ে গেছেন, হ্যাঁ, 70 বাড়াচ্ছেন। হোয়ারাস এর বেলায় করছে কি, ওর এনবিআর বহির্ভূত যেটা, সেটা ছিল 19 গত বছর, এবার তাকে করা হয়েছে 15। আপনার তো এখানে চাপ দেওয়া দরকার ছিল যে তোমার কাছে টাকা আছে, তুমি আয় করেছো, এবং এত আয় আছে যে সেটা গভর্নমেন্ট গত বছরের আগের বছর স্বীকারও করেছে, বলছে, এবং এটা আদেশও জারি করছিল সে বছর, যে তোমার ওখানে বহু টাকা আইডিয়াল পড়ে আছে, তুমি ফিক্সড ডিপোজিট করে রাখছো, এগুলো সরকারের পাওনা টাকা। সরকারের পাওনা টাকা দুইভাবে, এক হচ্ছে লোন এনে তারা যেটা দেওয়া হয় সেই এসএলএ, আর একটা হচ্ছে বিভিন্ন জায়গাতে সে যে কর নিয়েছে সেটা এনবিআরকে দেয় না। তো তখন ফাইন্যান্স তৎকালীন অর্থ বিভাগ থেকে বলা হয়েছিল যে এই টাকা তুমি সরাসরি বাংলাদেশ ব্যাংকে জমা দাও, তারা কিন্তু দেয়নি বা তেমন দেয়নি বা কেমন দিয়েছে জানা যায়নি। এখন আমি লক্ষ্যমাত্রা দেওয়ার সময় আমার যেখানে তার আরও বেশি দেওয়ার কথা, তাকে বেশি দেওয়ার কথা যে তুমি এটা করো, এত অ্যাক্টিভিটিস করছো। তারপর কর বহির্ভূতটারও যেখানে ছিল 49, সেটা করা হয়েছে 46। অর্থাৎ এই 2 জায়গায়, যে 2 জায়গায় সরকারের নিজস্ব টাকা সরকারের কাছে আছে, সরকারের সংস্থার কাছে আছে পাওনা, সেখান থেকে রেভিনিউ আর্নিংয়ের ব্যাপারে কোনো চাপ নাই। এই না থাকাটাই হচ্ছে
এটা অস্বচ্ছতা, সুশাসনের অভাব এবং দেওয়া কারণে দেওয়া। তো সেই জন্য আমি বলছি ওই জন্যই যে যদি ওদের বাড়তো তাহলে পুরোটা আমার এনবিআরের লক্ষ্যমাত্রা কমানো যেত। কারণ আমার তো টোটাল করতেছি, আমি পাইচার্ট করতেছি। তো পাইচার্টে করে যেখানে আমার টাকা আছে, যার কাছ থেকে নেওয়ার কথা তারে আমি ছাড় দিচ্ছি, না দেওয়াতে পাইচার্টে যেই আমার এনবিআরের উপরে চাপটা পড়েছে, যে চাপটা সে নেবে জনগণের কাছ থেকে। যেখানে আবার আমি বলছি আমি শুল্ক করকে এমনভাবে সাজাচ্ছি যেন ইনফ্লেশনকে রোখা যায় বা করা যায়। এটা তো রুখবে না, এটা তো আরও উনি যাদের বলছে এটা উস্কে দেবে। জি, ডক্টর রাজাক আপনি শুনছিলেন এবং অসুস্থ অর্থনীতি উনি বলছেন এবং এর আগে এলডিসি গ্রাজুয়েশনের কথা, তার জন্য প্রস্তুতি কী আছে সেটা আর প্রশ্ন আনছিলেন, এবং যেটা আপনারও খানিকটা বিষয় আগ্রহের বিষয়ে আমি যতদূর বুঝি। এবং এর বাইরে যে ইকোনমির যা সামগ্রিক চিত্র আমরা ইনফ্লেশনের অর্থে বলি, আমাদের এখানে ইনভেস্টমেন্টের অর্থে বলি, ক্যাপিটাল মার্কেটের অবস্থা দেখি, রিজার্ভের কথা বলি, এবং আমরা এখন যে ঋণের চাপে, অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণের চাপে বাংলাদেশ, এই পুরো মানে ইকোনমির যেই চিত্র আমরা দেখছি তার রিফ্লেকশনটা আপনি এই বাজেটে আছে কিনা আসলে? হ্যাঁ, প্রথমে একটা জিনিস বলি, দেখুন আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে দ্বিমত পোষণ করার কোনো উপায় নাই, যে আমাদের অর্থনীতি এখন কিন্তু ভালো চাপের মধ্যে পড়ে গিয়েছে। এবং যেটা হয়েছে বিকজ আমরা যে পলিসিগুলোতে প্রবলেমগুলো ছিল, হ্যাঁ দেখুন খেয়াল করুন, আমাদের 3টা প্রবলেম ছিল যদি আমি সাধারণভাবে বলতে পারি। ইনফ্লেশনারি ট্রেন্ড একটা সমস্যা আমাদের ছিল, হচ্ছে তারপরে যে ব্যালেন্স অফ পেমেন্টসের প্রেশার, যার জন্য আমরা দেখেছি যে রিজার্ভ আমাদের পড়ে যাচ্ছে, এটা সেকেন্ড। আর থার্ড হচ্ছে গভর্নমেন্টের যে রেভিনিউ ম্যানেজমেন্ট, মানে কত টাকা সে আয় করবে, কত টাকা সে ব্যয় করবে। এইটা যদি আপনার 3টা প্রবলেম থাকে তাহলে 3টা কিন্তু পলিসি সলিউশন বা পলিসি টুল থাকতে হবে যেটাতে আমরা এটাকে ব্যবহার করতে পারি। সেই 3টা পলিসি টুল আমাদের সবার জানা ছিল। ইন্টারেস্ট রেট আপনি ব্যবহার করবেন ইনফ্লেশন ট্যাকল করার জন্য। আপনি যদি দেখেন আপনার ব্যালেন্স অফ পেমেন্টস আন্ডার প্রেশার হচ্ছে, আপনি বিনিময় হার ব্যবহার করবেন। আর আপনি যদি দেখেন আপনার সরকারের টাকা পয়সা কম, আপনি তাহলে রাজস্ব বা সরকারের যে ব্যয় ব্যবস্থাপনা সেটাকে ব্যবহার করবেন। সমস্যা যেটা হলো যে এখানে ঠিক এই বছরের বাজেটকে আলাদাভাবে পয়েন্ট আউট করে লাভ নাই। দীর্ঘদিন ধরে আমরা কিন্তু বাংলাদেশে একটা কাঠামোগত সমস্যার মধ্যে গিয়েছি। এই যে এতদিন আমরা ডলারের রেটটাকে যে 80 টাকা 85 টাকার মধ্যে রেখেছিলাম, এবং তখন আমাদের মনে হয়েছে এটাতে ভালো দিক, কারণ ওই কম ডলার রেট থাকলে জিডিপির হয়তো পরিমাণ বাড়ে, সেটা দেখানো যায়, পার ক্যাপিটা ইনকাম বড় হয় সেটা দেখানো যায়। কিন্তু আমরা এইটা রিয়েলাইজ করতে পারি নাই যে ওভার টাইম সেটা হচ্ছে আমাদের কিন্তু এক্সপোর্ট কম্পিটিটিভনেসকে কমাই দিবে, এবং যে জিনিসটার সাপ্লাই সীমিত, আমাদের ক্ষেত্রে কি, আমাদের ক্ষেত্রে হচ্ছে এই ফরেন রিজার্ভ, তাহলে সেটার যদি আপনি প্রাইস ঠিক করে না আমরা করতে পারি, মানে বিশেষ করে বিনিময় হার, তাহলে অবশ্যই আমরা কিন্তু ক্রাইসিসের মধ্যে পড়বো, এটা আমাদের জানা ছিল। কিন্তু তারপরে ইন্টারেস্টের ক্ষেত্রে দেখুন, আমরা ইকোনমি ভালো ছিল তখন আমরা 6 to 9 যে ইন্টারেস্টের সেটা আমরা চালু করেছি। অনেকবার বলার সাথে ইকোনমিস্টরা বারবার বলেছেন এটা করলে এটার সিরিয়াস কনসিকুয়েন্স আছে, এবং যেটা আমরা দেখলাম সেটা হয়েছে। আর তারপর আপনি জানেন যে ট্যাক্স জিডিপি রেশিও এটা তো অনেক লো, এটার জন্য আপনি দেখেন IMF পর্যন্ত যাওয়ার দরকার নেই। আমাদের যে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন বর্তমানে যেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেগুলো কিন্তু টার্গেট দেওয়া ছিল যে সরকারকে এগুলো জায়গাতে ভালো করতে হবে, নাহলে ভবিষ্যতে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সেখানে দুটো জিনিস হলো, প্রথমটা হলো পলিসি ইনার্শিয়া। আমরা মনে করছিলাম যে না, এটা কোনো কিছু না করলেও হয়তো আমরা একইভাবে চলতে পারবো, যার ফলে সময় লাগলো। তারপরে শুরু হলো কি পলিসি ডিলেমা, যে আচ্ছা এই এখন যদি ইন্টারেস্ট রেট বাড়ায় হয়তো অসুবিধা হবে, এটাকে আমি করবো কি করবো না। কিন্তু দেখুন পলিসি ইনার্শিয়া আর পলিসি ডিলেমা যদি থাকে, এই দুটো মিলে তৈরি করে পলিসি প্যারালাইসিস, এবং সেটা কিন্তু আমাদের হয়েছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এবং দেখুন নর্মালি আমরা মনে করি যদি আপনার ইকোনমি একটা ক্রাইসিসের মধ্যে যায়, তখন বেস্ট হচ্ছে আপনি খালি আউট অফ দ্য বক্স চিন্তা করলে হবে না। ক্রাইসিসের সময় বেস্ট হচ্ছে আপনাকে কিন্তু তখন অর্থোডক্স ওয়েতে চিন্তা করতে হবে। আপনারা যদি ক্রিকেট ম্যাচ আমরা যেটা খেলি 5 ডে যদি ক্রিকেট ম্যাচ, আপনি যদি দেখেন প্রথম দিন 10 ওভারের মধ্যে আপনার 2টো ব্যাটসম্যান আউট হয়ে গেছে, আপনার ড্রেসিং রুম থেকে অ্যাডভাইস কী হবে যে রিবিল্ড করো। আপনি এমন ব্যাটসম্যানকে পাঠাবেন যে দীর্ঘ সময় খেলতে পারে, ও সেটা বলে লাভ নেই, কারণ এখন তো আমরা T20 দেখি, সেখানে একমাত্র অ্যাডভাইস থাকে ড্রেসিং রুম থেকে বলটা দেখলেই হিট করবো। তা আমরা না ওই কারণে যেটা করলাম, আমরা তখন পলিসিগুলোকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতাম, অনেক সময় নষ্ট করলাম, এবং ফলে আমরা একটা এই ঝামেলার মধ্যে পড়েছে। আপনি যদি শ্রীলঙ্কার উদাহরণ দেখেন, শ্রীলঙ্কা বাস্ট করলো, ওরা ওদের লোন ডিফল্ট করলো, কিন্তু পলিসিগুলোকে সঠিকভাবে নেওয়ার ফলে যেটা করলো, ওরা 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়াতে পারলো। আমাদের কাছে কিছু লোন নিয়েছিল, ওটা কিন্তু ওরা শোধ দিতে পেরেছে আর কি এরই মধ্যে।
তো সুতরাং অনেক এক্সাম্পলস আছে, যদি আমরা পলিসিগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে দিই তাহলে কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে পারবো। আপনাকে একটু বলি যে আপনি এখন এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বললেন, হ্যাঁ, এটা নিয়ে তো অনেক কাজ হচ্ছে। এবার কিন্তু বাজেটে অর্থমন্ত্রী উনিও কিন্তু ওনার বক্তৃতায় বলেছেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রিপারেশনের জন্য এই বাজেট করা হয়েছে এবং সেখানে বাজেটে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখুন, এলডিসি গ্র্যাজুয়েশন হলে কী হবে, আমরা যে বিশ্বের বিভিন্ন দেশে যে আমরা শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই সেটা অনেক জায়গায় কিন্তু থাকবে না, প্লাস আমরা যে এক্সপোর্টে যে সাবসিডি দিই সেটাও কিন্তু দিতে পারবো না। এই দুটো মানেই হচ্ছে এক্সপোর্ট সেক্টরের যে সক্ষমতা সেটা কিন্তু অনেকখানি কিন্তু চাপের মধ্যে পড়বে। হ্যাঁ, তারপরে দেখুন, আমরা এখন যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আকর্ষণ করতে চাই, আমরা বলি যে আসো, এখন যদি কোনো ফরেন ইনভেস্টররা দেখে যে বাংলাদেশের রিজার্ভের প্রবলেম শুরু হচ্ছে, প্লাস কয়েকদিন পরে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হলে ওই শুল্কমুক্ত সুবিধা তাদের নাও থাকতে পারে, হয়তো তারা আরও বেশি তখন বিপদে পড়তে পারে। এখন তো দেখছে টাকা ফেরত নিতে পারছে না যারা ইতিমধ্যে ইনভেস্ট করেছে। দেখেন, এই সিগন্যালগুলো যখন বাইরে যায় তখন হয় কি, সবাই তখন ভয় পায়। আচ্ছা, তারপরে দেখুন বিদেশি ইনভেস্টররা কী দেখে, আপনি দেখেন এই যে এতগুলো ক্রেডিট রেটিং করে, IMF-এর যে পলিসি, যে কোনো দেশই পৃথিবীতে কিন্তু ক্রাইসিসের মধ্যে পড়তে পারে। এমন কোনো দেশ আছে পৃথিবীতে যে ক্রাইসিসের মধ্যে পড়ে নাই। ক্রাইসিসের মধ্যে পড়লে ইনভেস্টররা দেখে বাইরে থেকে যে এই দেশটা কি ম্যাচিওর এনাফ, যে সে কি পলিসি দিয়ে এগুলো হ্যান্ডেল করতে পারবে। বাংলাদেশের দিকে তাকালে বলবে যে না, এখনও বাজেট দেওয়া হচ্ছে, যে বাজেট আশা করা হচ্ছে 6.75% গ্রোথ হবে, যার ইনফ্লেশন 10%, তখন তারা না এটা ঠিক কনফিডেন্স পায় না যে ওরা তো এখনও পলিসিগুলো ঠিক করে নিতে পারছে না। তো এই চ্যালেঞ্জেসগুলোর জন্য আমি বলছিলাম যে অনেক সময় মনে হচ্ছিল আমার কাছে যে অনেক চেষ্টা উনি করেছেন স্বাদ এবং সাধ্যের যে নিরন্তর দ্বন্দ্ব সেটাকে মেটাতে, কিন্তু আগেরগুলো থেকে যদি আমরা লেসনটা নিতে পারতাম তাহলে হয়তো এই বাজেটটা কার্যকর হতো, এবং সেটা উপায় ছিল। এই বছরে এত বড় উন্নয়ন বাজেট কিন্তু ব্যয় করার ছিল না। যতগুলো দেশ ক্রাইসিসের মধ্যে গিয়েছে একটা কমন কিন্তু তাদের আছে, পলিসি মেজার্স ছিল। সেটা কি, তারা তাদের রেকারেন্ট এক্সপেন্ডিচার মানে মিনিস্ট্রি চালাতে যত খরচ হয় সেগুলোর দিকেও তারা খেয়াল করে এবং ওগুলোকে তারা ড্রাস্টিক্যালি কিন্তু কাট করে। আপনি যদি 2008 সালে যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, কোভিডের সময় যে ক্রাইসিস হয়েছিল, সেখানে কিন্তু সব গভর্নমেন্ট সেটা করেছে। প্রথমে আগে নিজেদের খরচটা কমানোর চেষ্টা করেছে, তারপরে উন্নয়ন ব্যয়, যেটা আপনার এই মুহূর্তে না করলে না, এই উন্নয়ন এডিপির মধ্যে অনেকগুলো প্রজেক্ট কিন্তু আছে কনস্ট্রাকশন রিলেটেড, যেগুলো কিন্তু অনেক সময় লাগে। এগুলোকেও যদি আমরা হোল্ড করে রাখতে পারি, এখন খুব জরুরি। ধরুন আমরা কথার কথা আমরা যদি 50,000 কোটি টাকা যদি এডিপিতে কম দিতাম এইবার, দেখুন তাহলে হতো কি, সরকারকে কিন্তু ওই পরিমাণ তাহলে আর ডেফিসিট রান করতে হতো না। ওই 50,000 কোটি টাকার মধ্যে থেকে সে কিন্তু আরেকটুখানি বেশি ব্যবহার করতে পারতো যে সোশ্যাল প্রোটেকশনের জন্য, তাহলে কিন্তু তার জন্য কিন্তু একটা সুযোগ ছিল এটাকে রিভিউ করে দেখা। তো আমার কাছে মনে হয়েছে যে এগুলো হয়তো আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আরেকটু আমরা একটা ইনোভেটিভ বাজেট পেতাম, প্লাস ওই যে বলছিলাম না যে ক্রাইসিসের সময় যে আপনাকে মোর অর্থোডক্স হতে হয়, সেটা কিন্তু একটা রিফ্লেকশন থাকতো। এখন মনে হচ্ছে যে ওটা হয়তো আমরা দেখতে পেলাম না আর কি এই বাজেটে। ডক্টর মজিদ, অর্থোডক্স তো হতেই হচ্ছে, কারণ হওয়া ছাড়া উপায় নাই। কারণ আমি এমনভাবে ওই যে বললাম সেটা তো দেখতে পাননি, বলছেন দেখেননি, তো সেটাই বলছি আর কি, অর্থোডক্স হওয়া দরকার ছিল তাই বলছি। কারণ ওই যে বললাম যে দৌড়াতে পাচ্ছি না, আমার পায়ে ব্যথা, তা পায়ে ব্যথার কারণ এইটা অভিজ্ঞতাটা একটু নেওয়া দরকার এবং নিয়ে তারপরে এগোতে হবে বা এগোবার ব্যাপারটা দেখতে হবে। আমি এখানে ওই যে মূল্যস্ফীতির সাথে লক্ষ্যমাত্রার এটা দিয়ে এগুলো অর্জনের যে সমস্যাগুলো হবে সেটা তো যেমন দেখছি, তেমন সবচেয়ে আমি বড়োভাবে দেখছি যে দুইটা নতুন আইন, আয়কর আইন 2023 এবং কাস্টমস আইন 2023, দুটোকেই গত বছর এমনভাবে জারি করা হয়েছে যে স্টেক হোল্ডারের সাথে ঠিক মতন আলোচনা করাও যায়নি বা সম্ভব হয়নি। এখন এবার চালু করা হলো, ফলে এই 2023 সালে জারি করা আয়কর আইন বা এই যে এবারে 26 তারিখ আয়কর আইন, সেখানে আপনার অর্থ আইনের ভিতরে প্রায় 70-80টা করে আপনার সংশোধনী আনতে হয়েছে। আমি এখানে কথাটা বলছি কনসিস্টেন্সির ব্যাপারটা, উনি যেটা বললেন পলিসিতে ঠিক থাকার ব্যাপারটা, আপনি আইন আজকেই তৈরি করলেন, করেই যদি আপনার 70-80টা করে এই ছোটো ছোটো যদি আপনার কারেকশানে, তার মানে তাহলে আপনি আইন করার সময় তাহলে খেয়াল করেন নাই। এবং অধিকাংশগুলি হচ্ছে ওখানে সেমিকোলন, ওখানে একটা দাড়ি, ওখানে একটা তো এতে বোঝা যায় যে আপনি একটা ইনকনসিস্টেন্ট পরিস্থিতিতে থাকছেন। আমাদের কিন্তু আমি পলিসিগত ক্ষেত্রে এইটা বলতে চাচ্ছি, দেয়ার মাস্ট বি কনসিস্টেন্সি অ্যান্ড দেয়ার মাস্ট বি কন্টিনিউইটি। তা না হলে এখানে বিনিয়োগ, FDI কোনো কিছু হবে না, ঠিক মতন হবে না।
আমি আগেও একটা ইতিতে বলেছিলাম, জাপানের এক ইনভেস্টরকে আমি জাপানে পাঠিয়েছিলাম 94 সালে, টোকাই ইঙ্ক আর কি। আমি তারা পরিষ্কার বলে দিলাম যে আমার এখানে এইসব সব সুযোগ সুবিধা আছে, সে এসে হিসেব টিসেব করে ঠিক মতন করে ভালো, এবং স্টিল সে ইনভেস্টমেন্ট করছে। সেই বুড়া মাসুদা সাহেব 7 সালে, এই 97 সালে 3 বছর পরে আমার কমার্শিয়াল কাউন্সিলে আমার অফিসে এসে বললেন, তুই যে আমার এত কথা বলে বলে পাঠাইলি, তোর সরকার, মানে ওই বছর নতুন সরকার আসছে, ওই যে 97 সালে আমলিক সরকার এলো, তোর সরকার এসে দেখি ট্যারিফটা পুরো উল্টাই দিছে। হ্যাঁ, কোনো একটা বিশেষ পার্টিকুলার দেশের দিকে লক্ষ্য রেখে পুরো উল্টাই দিছে। দেওয়াতে বললে আমার সব হিসেব উল্টা হয়ে গেছে, আমি যেভাবে হিসেব করছিলাম সেটা তো নাই। তো অন্তত কেন 5-6 বছর 7-8 বছর তো এটা স্থির থাকা উচিত ছিল। আগের গভর্নমেন্ট করুক আর যে গভর্নমেন্ট করুক, তোমার কনসিস্টেন্সি না থাকলে তো ইনভেস্টর আসবে না। ইনভেস্টর তো বাইরের থেকে এসে দেখবে যে দেশে তার নিজের দেশের লোকেরাই ইনভেস্ট করে না, আমি সেখানে কেন যাই? আমার প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের এটা বেশি হওয়া দরকার। আজ দুপুরবেলায় অন্য একটা ইয়েতে আমাদের পারভেজ সাহেব আর কি, বিজিএম সাহেব, উনি একবার ফিগার দিয়ে দেখাচ্ছিলেন র ম্যাটেরিয়ালে কতটা কমে গেছে, ম্যানুফ্যাকচারিংয়ে কতটা কমে গেছে, ম্যাক্সিমাম প্রোডাকশান এবং ম্যাক্সিমাম জিনিস কিন্তু সব নেগেটিভ। তা নেগেটিভ হলে এখানে সে কীভাবে টিকবে? আর এরপরে আমি তখন আর ফরেন কারেন্সি কীভাবে, মানে এফডিআই কীভাবে পাবো? সুতরাং এখানে আমার একটা স্টেবল থাকতে হবে। ওই যে আবার বলছি, এবার ফিরাও মোড়ে আমি অন্তত এই পলিসি মেকিংয়ে কনসিস্টেন্সি রাখাটা, কন্টিনিউটি রাখার ব্যাপারটা খেয়াল করতে হবে, কারণ তা না করলে এই বিষয়গুলো ঠিক করা যাবে না আর কি। আর হচ্ছে যে শুল্ক বা করের যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে, সেগুলো যদি আমি টোটাল একটা সমীকরণ করি, টোটাল যদি লাভ লোকসান কার কত কী হয়েছে, এগুলো সবই কিন্তু হয়ে গেছে পরোক্ষ করের। অথচ আমার ইকোনমিতে এখন বেশি দরকার প্রত্যক্ষ করের। প্রত্যক্ষ কর আমার যে অর্থনীতিতে যে বিশাল এটা ব্যাপক একটা যে আয় বৈষম্য তৈরি হয়েছে, ট্যাক্স জিডিপি রেশিও কমের প্রথম সিমটম, ট্যাক্স জিডিপি রেশিও কম হওয়ার প্রথম সিমটমই হচ্ছে যে ইনইকুয়ালিটি বেশি, মানে কারুর কাছে খুব প্রচুর হয়েছে, সে ট্যাক্স দেয় না, আর যারা নিরীহ বা অন্য লোকেরা তারা ট্যাক্স দেয়। তো ফলে আমার ওদিকে উন্নয়ন হচ্ছে, মানে আমি জিডিপিতে ফিগার দেখাচ্ছি কিন্তু ট্যাক্স দেইনি, মানে ট্যাক্স মাফ করে দেওয়া হয়েছে, তাদের ট্যাক্স মাফ করে দেওয়া হয়েছে, তাদেরকে ট্যাক্সের থেকে ট্যাক্স যাতে না দিতে হয় সেই ধরনের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। পরিবেশ তৈরি, যেটা ওই যে কালো টাকার তর্কটা চলছে আর কি, আমরা বিষয়টা এখানে এখন তাড়াতাড়ি যাচ্ছি না। বিষয়টা হচ্ছে হ্যাঁ, কারণ এখানে বড় প্রশ্ন যে আমি যখন আমার ট্যাক্স জিডিপি রেশিও এইরকম একটা পজিশনে আমাকে একে টেনে তুলতে হবে, সেখানে আমি দেখছি যে একজন লোক সে 15% দেবে, শুধু 15%, আর যারা সকলে দিচ্ছেন, যারা জিডিপিতে প্রকৃত অবদান রাখছেন, তার দিতে হবে 25 বা 30। এইটা তো একটা খুব অসামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা ভালোভাবে দেওয়া হচ্ছে যে আমরা কেন এটা করতে চাচ্ছি। এটা ঠিক আছে যে আমরা চাচ্ছি যে এই কালো টাকায় অর্থনীতি ফিরে আসুক, অনেকে হয়তো জমির দামের হিসাব ঠিকমতো দেখাতে পারেননি, আচ্ছা ঠিক আছে সেটা দেখ, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু অতীতেও তো এগুলো হয়েছে, হ্যাঁ দেওয়া আছে, আমি বলছি কোনো দ্বিমত নাই। আমি বলছি যে অতীতেও তো এগুলো এইসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, কোনো সাকসেস রেট আছে না? এর আগের বাজেটে ওই যে বিদেশ থেকে টাকা আনার জন্য আমি সেটাই বলছি, এই যে নতুন সুবিধা দেওয়া হলো, নতুন যে অর্থ আইনটা যেটা করেছেন, সেখানে 3টে ধারা আছে। এই যে অপ্রদর্শিত আয়ের ব্যাপারে 3টে ধারা আছে। প্রথম ধারাতে বলা আছে অতীতে যা যেমনভাবে করা হয়েছে সেটা, খতে বলা হয়েছে, দ্বিতীয় অংশে বলা হয়েছে যে তুমি যদি অপ্রদর্শিত হয় তুমি পরিষ্কার যা ট্যাক্স আসে ট্যাক্স দিবা, আর এত % জরিমানা দিয়ে করবা। এটা কিন্তু সনাতন এবং সব দেশে আছে, এবং এটা আমাদেরও আছে, কিন্তু সেইটার কোনো রেফারেন্স না আইনে। অংশ 3 উনি বক্তৃতায় বলেছেন যে আমি একটা নতুন ধারা সংযোজন করতে চাচ্ছি। একটা হচ্ছে আপনি সিম্পল একটা কথা বলতে পারেন যে এই বছরের জন্য আচ্ছা ঠিক আছে আমি এটা দিচ্ছি, কিন্তু আপনি যখন ওইটাকে আইনের ভিতরে ঢুকাতে চান, আইনের একটা পার্ট বানাতে চান, তখন তো আপনি এইটার থেকে আর বেরোতে পারবেন না এবং আপনাকে অন্য সমস্যা তৈরি হবে। সেখানে কি ধারা ঢুকাতে চাচ্ছি, যে একটা বলছেন যে এই যে যেটা করা হবে এতে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তা প্রশ্ন না করতে পারার ধারণাটা যদি পরিব্যাপ্ত হয়, তাহলে তো এরপরে তো
মাননীয় আদালত বা অন্যান্যরাও তো বলবেন আপনি তদন্ত করছেন কেন, ও তো প্রশ্ন করবার কথা না, আপনি ওকে প্রশ্ন করতে পারবেন না, তাহলে আর তদন্ত লাগে না। এবং ওই দুর্নীতি দমন কমিশনেরও প্রয়োজন হয় না, এনবিআরেরও কোনো কাজেই থাকে না যদি ওনার প্রশ্ন না করা যায়। কিন্তু সেখানে সমস্যাটা হচ্ছে প্রশ্ন না করে যিনি নিয়ে আসতেছেন আর যে লোক প্রশ্নের উত্তর দিয়ে যিনি দিচ্ছেন, এরা দুজনেই তো একটা অসম পরিস্থিতির ভিতর পড়ছে। ওই যে ট্যাক্স জিডিপি রেশিও কমাবার এটাও একটা কারণ, যে উনি 15% ট্যাক্স দিয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে, অর্থাৎ উনি এটা ডাকাতি করে পেয়েছেন না কি করেছেন সেটা না বলে উনি সেই টাকা নিয়ে যদি ইকোনমিতে আসেন, আর আমি সব ব্যাখ্যা দিয়ে 30% কর দিয়ে যদি আমি ইকোনমিতে যেতে, আমি তো ইকোনমিতে আমি টিকতে পারবো না, ও তো আমার সবটা নিয়ে নেবে। সুতরাং এই সমস্যাটার বিষয়টা সামনে বেশি থাকা দরকার। ওনারা চালাকি করে যেটাও আবার করেছেন, ওই অংশ 3-এর নিচে আবার একটু বলেছেন তবে এইটা কারোর নামে যদি কোনো কেস থাকে, কারোর যদি কোনো ফাইল চালাচালি থাকে, তিনি এই সুযোগটা পাবেন না, এটা আবার রেখে দিয়েছেন। প্রত্যেকটা আইনের ভিতরে কিন্তু খুব চালাকিভাবে আমরা এই সাইডের থেকে বলতেছি ওই পথ রাখা হয়, এক্সিট রাখা হয় এই জন্যই যে আমার যার বেলায় প্রযোজ্য হবে তার বেলায় প্রয়োগ করব, যার বেলায় করব না তার বেলায় করব না। অর্থাৎ আমি এখানে একটা ডিসক্রিমিনেশনই একটা রাখছে, যার জন্য গতকাল এনবিআর চেয়ারম্যান একজন বিশেষ ব্যক্তির ব্যাপারে বলেছেন যে না উনি এখন আর পাবেন না, কারণ উনি তো একটা তদন্তের ভিতর পড়েছেন। তাহলেই প্রশ্ন যে সাম্প্রতিককালে ইলেকশনের সময় আমরা বহু লোকের দেখা গেছে যে তাদের সম্পদের একটা বিশাল ব্যবহার হয়েছে, এটা আইনতই তো ওইটাই তো আমলে নেওয়ার কথা, দুদকের সঙ্গে সঙ্গে এ ব্যাপারটা লাগানো দরকার। বা জাতীয় রাজস্ব বোর্ড যখন ওর ট্যাক্স ফাইলটা দেখবে তখন তো এটা জিজ্ঞেস করার কথা। সেই জিজ্ঞেস করার আগেই, অর্থাৎ তার নামে একটা ফাইল শুরু করবার আগেই আমি যদি এই বেনিফিটটা দিয়ে দেই, তো তাহলে তো আর আমি তো কোথায় দাঁড়াবো ঠিক থাকবে না। এই জিনিসটা লক্ষ্য রাখার বিষয়। জি, আপনি একটু আগে অর্থনীতি শাস্ত্রের কথা বলেছেন, আমি আপনাকে একটু আগে নির্মোহভাবে জিনিসটা বিশ্লেষণ করতে চাই। আমরা তো আসলে অনেক সমালোচনা করি, নির্মোহভাবে যদি চিন্তা করি, ধরুন একজন মানুষ যিনি আসলে শক্ত পদক্ষেপ নিতে চান এবং তার সঙ্গে আমরা দুটো চ্যালেঞ্জ তাকে আমরা উপস্থাপন করি, যেটা বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ। একটি হচ্ছে আমাদের মূল্যস্ফীতি এবং আরেকটি হচ্ছে আমাদের রিজার্ভ প্রাইসেস। এই দুইটার কম্বিনেশন যখন হয় তখন কিন্তু পলিসিগুলো নেওয়া অত্যন্ত কিন্তু দুরূহ একটা কাজ। এইরকম একটা ফাঁদে পড়লে এটা যে কোনো ইকোনমিস্ট, যে কোনো পলিসি মেকার, যে কোনো ফাইন্যান্স মিনিস্টারের জন্য আজকের সংকট, কিন্তু আগের থেকে তো আমি সেটাই বলছি না, আমি এই জন্য বলছি যে যদি আপনি নির্মমভাবে বিশ্লেষণ, নতুন অর্থমন্ত্রী আসছেন, আমরা অনেক সমালোচনা করি তার বাজেটে, এখন আমি চিন্তা করি যে এটার সলিউশনটা কী হতে পারতো, এভাবে যদি চিন্তা করি এই অনেক ব্যর্থতা আছে সেগুলো বাদিয়ে দিলাম। দেখুন আমরা আনফর্চুনেটলি এরকম একটা জায়গায় চলে গিয়েছে এবং এটার জন্য কি জানেন, এই জন্য আমরা যখন আগে থেকে বলে আসছিলাম, ইভেন লোকাল ইকোনমিস্ট আমরা সবসময় বলেছি যে আমরা উই আর হেডিং টু দ্যাট ডিরেকশন। এটা যদি আমরা আগে থেকে অ্যাড্রেস না করে আমাদের সে প্রস্তুতি থাকবে না, আমরা সেরকম একটা জায়গায় গেছে। এই দুটো কম্বিনেশন, ইনফ্লেশনের প্রেশার আর হচ্ছে রিজার্ভ কম। নর্মালি আপনি চিন্তা করেন যে টাইপের ইনফ্লেশন হোক, ইনফ্লেশন হতে পারে অনেক বেশি চাহিদা থেকে ইনফ্লেশন হতে পারে, ইনফ্লেশন হতে পারে মনে করেন যে খরচ বেড়ে গেল সেখান থেকে হতে পারে। ইনফ্লেশন কন্ট্রোল করার সবচেয়ে ভালো উপায় কি? সবচেয়ে ভালোভাবে হচ্ছে আপনি যে তাড়াতাড়ি আমদানি করতে পারেন, সরবরাহ বাড়িয়ে আপনি ইনফ্লেশন কমাতে পারেন। এটা এখন আপনি চিন্তা করুন আমাদের কি সেই সক্ষমতা আছে আমরা ইচ্ছামতো আমদানি করে এই ইনফ্লেশনটাকে কমিয়ে দেন না? হ্যাঁ, এটার সঙ্গে যোগ হয়েছে ব্যবসা বাণিজ্য যারা করেন তারা তো সব কিছু ইম্পোর্ট করতে হয়, তাদের সব দেশে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, আমরা আরও বেশি, আমাদের ক্যাপিটাল মেশিনারি লাগে, র মেটেরিয়ালস লাগে, তাই না? ইভেন যে গার্মেন্টও আমরা এক্সপোর্ট করি, এটা তো অনেক জিনিস আমরা তো বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। তারপরে গ্যাস জ্বালানি দেখুন, তাহলে আমরা কিন্তু সেটা বিপদে পড়েছি, বিকজ আমরা যথেষ্ট মাত্রায় ইম্পোর্ট করতে পারছি না। যেহেতু যথেষ্ট মাত্রায় ইম্পোর্ট করতে পারছি না, আপনি দেখবেন যে ইকোনমি কিন্তু শ্রিঙ্ক করবে, যেটা হয়েছে গ্রোথ স্লো ডাউন করেছে। কারণ রিভাইজড এস্টিমেট আপনি দেখুন যে গত বছর যখন প্রাক্কলন করা হয়েছিল আমরা 7% মতো গ্রোথ অ্যাচিভ করব, এই বছরে দেখা যাচ্ছে যে রিভাইজড এস্টিমেটে সেটা কিন্তু 5.8-এ নামিয়ে দেওয়া হয়েছে, সেটা একটা ব্যাপার। আর জিনিস দেখুন, মাঝে মধ্যে আমরা বলি যে ইকোনমিক্সের পলিসি মেকিং এটা গুড পলিসি গুড লাক হতে পারে, আবার ব্যাড পলিসি ব্যাড লাক হতে পারে। আমাদের সঙ্গে যোগ হয়েছে ব্যাড পলিসির সঙ্গে জানেন ব্যাড লাকও যোগ হয়েছে। এই ব্যাড লাকটা একটু বলি। কোভিডের পর থেকে একটা জিনিস যেটা আমরা এক্সপ্লেন করতে, আমি ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে অনেক কাজ করি, আমরা এক্সপ্লেন করতে আমাদের কষ্ট হচ্ছে যে কেন তৈরি পোশাকের চাহিদা বিশ্বব্যাপী, খালি বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী, সেখানে কিন্তু একটা দারুণ মন্দাভাব এসেছে। এটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে যে কেন এরকম হচ্ছে।
এটা শুধু যে বাংলাদেশে যে তৈরি পোশাক কমেছে তা না, পারচেজিং ক্যাপাসিটি কমে গেছে মানুষ, সেটা হতে পারে, বা মানুষ হয়তো যেভাবে আগে বাইরে যেত সেই ধারা এখনো ফিরে আসে নাই, যে পরিমাণ হয়তো ট্যুরিজম বা হলিডে করতে যেত এখনো সেভাবে ফিরে আসে না। অনেক লোক বিদেশে এখনও কিন্তু ওরা ওয়ার্ক ফ্রম হোম করছে। ওয়ার্ক ফ্রম হোম করা মানে আপনার সেরকম পোশাকের হয়তো চাহিদা নেই, অনেক কিছু হতে পারে। অথবা ঘরে বসে থাকতে থাকতে হয়তো তাদের প্যাটার্ন বদলে গেছে। আপনি জানেন যে কোনো প্র্যাকটিস করতে আমরা বলি কি 21 দিন যদি একটা জিনিস একজন করে এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। আর কোভিডের সময় তো আপনি 2 বছরের বেশি সময় সেই চেঞ্জেসগুলো হয়েছে। কিন্তু যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ব্যাড লাক, তার মানে গার্মেন্টসে দেখুন এখন ওই যে মন্দাভাবটা সেটা কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভাবিয়ে তুলেছে। আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো বাজারে কিন্তু অত ভালো করতে পারছি না, যেটা আমাদের আবার রিজার্ভের একটা প্রেশার তৈরি করছে। তো এটা তো একটা দিক। এটার সঙ্গে যে বললাম আবার ব্যাড লাক অ্যান্ড ব্যাড পলিসি। ব্যাড পলিসিটা কি? আপনি বলছেন যে ইপিবি এবং এনবিআর ডেটা থেকে আমরা এত বিলিয়ন ডলারের রপ্তানি করছে, হ্যাঁ 55 বিলিয়ন ডলারের। বাংলাদেশ ব্যাংক যখন এটাকে রিসিভ করছে তারা বলছে যে আসলে এখানে 12 বিলিয়ন ডলার একটা ঘাটতি আছে। তার মানে নিশ্চয়ই ওখানে আমাদের তথ্যপত্রে গলদ আছে যে আমরা ধরতে পারি না যে কত রপ্তানি হচ্ছে এবং কত আমদানি হচ্ছে, অথবা আমরা সেই রপ্তানিটাকে যথেষ্টভাবে ফিরে আনতে পারছি না। তো সব কিছু মিলে অর্থনীতিতে আমি যেটা বললাম যে আমরা সব কিছুর মধ্যে পড়ে গেছি। আগের পলিসি ফেলিয়ার, এর সঙ্গে যোগ হয়েছে আমাদের ব্যাড লাক, এবং এখনও পলিসিগুলোকে আমরা শক্তভাবে দিতে পারছি না। সুতরাং এখন দেখুন আমাদের সঙ্গে এটার সঙ্গে আরেকটা মাত্রা যোগ হয়েছে, একটু আগে বললাম, সেটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের মাত্রা। সেটার জন্য আমাদের তো প্রিপারেশন নিতে হবে। যেমন মনে করুন আমি যদি এখন মুক্ত বাণিজ্য করতে চাই কোনো দেশের সঙ্গে, তো এলডিসি গ্র্যাজুয়েশন হলে এখন আমি ডিউটি ফ্রি পাচ্ছি। এলডিসি গ্র্যাজুয়েশন হলে অন্য দেশগুলোকেও তো আমার সেই সুবিধা দিতে হবে। ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করা যায় কিনা। চায়না একটা প্রস্তাব দিয়েছে, তাদের সঙ্গে আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ, জাপানের সঙ্গে শুরু হয়েছে। এখন আমার যদি উচ্চ শুল্ক হার থাকে, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ ওই পলিসি রেখেছিলাম, তাহলে আমার পক্ষে তো ওই মুক্ত বাণিজ্য করাটাও তো কঠিন, কারণ ওই দেশগুলোকে আমাদের তখন এই শুল্কগুলো ছাড় দিতে হবে। সবগুলোতে না হলে অনেক প্রোডাক্টসে দিতে হবে। এখন যদি আমার রেভিনিউর যদি একটা বড় একটা অংশ আসে ইম্পোর্টের উপরে নির্ভর করে, তাহলে কিন্তু আপনি ওই মুক্ত বাণিজ্যগুলো করতে পারবেন না। হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের যথেষ্ট চাপ আছে। এইবারে বাজেটে দেখলাম যে অর্থমন্ত্রী চেষ্টা করেছেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওই শুল্কগুলোকে কমিয়ে আনতে। বিশেষ করে সাপ্লিমেন্টারি ডিউটি অনেকগুলো প্রোডাক্টসে আছে, সেখানে আমরা দেখেছি যে উনি 141টা প্রোডাক্টসের মধ্যে সাপ্লিমেন্টারি ডিউটি কমানোর চেষ্টা করেছেন। কিন্তু তারপর আমি বলবো যে গত বছর আমরা বাংলাদেশের সরকার যে ন্যাশনাল ট্যারিফ পলিসি বা জাতীয় শুল্ক নীতি যেটা গ্রহণ করেছে, আমি মনে করেছিলাম যে হয়তো সেই শুল্ক নীতির বাস্তবায়নটা বেশ একটু জোরে সোরে শুরু হবে। কিন্তু বাজেটে দিক নির্দেশনা থাকলেও আমার কাছে মনে হয় একটু গতিটা শ্লথ হয়ে গেল। সেই দিকে একটু চিন্তা করা উচিত ছিল যে এটা আবার আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে প্রস্তুতি আছে সেটাকে আবার কমিয়ে না দেয়। একটা জিনিস বলি, দেখুন আমরা এর আগে যখন যেটা করলাম, আমরা হঠাৎ করে মনে করে শুরু করেছিলাম যে আমরা হয়তো যথেষ্ট মাত্রায় রপ্তানি করছি। আমরা অফিসিয়াল সব ডকুমেন্টে বলেছি যে বাংলাদেশ রপ্তানি তাড়িত একটা প্রবৃদ্ধি অর্জন করতে চায়। এটা বলতে বলতেই এই 2011 থেকে 2019 সালের মধ্যে আমরা দেখেছি রপ্তানি জাতীয় আয়ের অংশ হিসাবে এটা প্রায় 20 ভাগ থেকে কমে 12 ভাগ মতো হয়ে গেল। কিন্তু আপনি যদি বলেন যে আমার পলিসি হচ্ছে রপ্তানি তাড়িত, আপনি কি আশা করবেন যে রপ্তানি জিডিপি থেকে বেশি রেটে বাড়বে? কাজে রপ্তানির যে শেয়ার জিডিপিতে এটা কিন্তু বড় হওয়ার কথা, কিন্তু সেটা আমরা করতে পারি না। এখন দেখুন আমরা যদি আমাদের মতো দেশ এগুলো আছে, আমাদের সাইজের দেশ, রিলেটিভলি একই রকম পপুলেশন, তাদের সঙ্গে যদি আমরা চিন্তা করি কত রপ্তানি, আমরা ধরো 18 কোটি লোকের দেশে, 180 মিলিয়ন লোকের দেশে আমরা রপ্তানি করছি 56 বিলিয়ন মতো। আমরা প্রত্যেক বছর বলি আমাদের রপ্তানি আয় বাড়ছে। আপনি চিন্তা করুন আমাদেরকে ভিয়েতনামের সঙ্গে, তাদের লোকসংখ্যা 9 কোটি, তারা 380 বিলিয়ন এক্সপোর্ট করে। মালয়েশিয়া যাদের লোকসংখ্যা হচ্ছে মাত্র 30 মিলিয়ন মতো, তারা রপ্তানি করছে 280 বিলিয়ন। ইন্দোনেশিয়ার দিকে তাকান, 270 বিলিয়ন রপ্তানি করছে। তো আপনি সিঙ্গাপুরের কথা বাদই দিলাম। তার মানে কি আমরা আমাদের রপ্তানি খাতটা কিন্তু খুব অল্প। রেমিটেন্সের কথা এসেছে, রেমিটেন্স থেকে যে আয় পাচ্ছে ভালো $25 বিলিয়ন, যেহেতু একটা বিগ চাঙ্ক আসে আপনার ইনফর্মাল চ্যানেলে, কাজে কিন্তু আমরা পুরোটাই ফর্মাল চ্যানেলে পাচ্ছি না। এখন যদি আমার রপ্তানি এবং রেমিটেন্সেস দুটো মিলিয়ে যদি আমার আয়টা যথেষ্ট পরিমাণে না বাড়ে, এবং আমি যদি মনে করি যে ওকে আমার ইকোনমিতে গ্রোথ হয়েছে, কিন্তু আমাদের কিন্তু ডোমেস্টিক ইকোনমিতে অবশ্যই গ্রোথ হয়েছে, কিন্তু ওই গ্রোথ হওয়ার ফলে আমি আবার বিনিময় হারটাকে অ্যাডজাস্ট করি না, তাহলে হলো কি
আমি টাকা ইনকাম করে বড়লোক হচ্ছি, কিন্তু যেহেতু বিনিময় হার একই জায়গায় ছিল, আমি মনে করা শুরু করেছি কি আমি হয়তো ডলারে বড়লোক হচ্ছি, বিকজ আমি সবসময় তখন 80 বা 85 ভাগ দিয়েছি। এইটা করার ফলে যেটা হয়েছে কি হঠাৎ করে তখন দেখা গেল যে আপনি বড় প্রজেক্টগুলো করছেন, হ্যাঁ, মেগা প্রজেক্ট বলেন, আপনি অনেক বেশি জ্বালানি মনে করেন যে বিদেশ থেকে আমদানি করে আনতে পারবেন, কিন্তু বোঝা উচিত ছিল যে ওই জায়গায় তো আমরা ওই রেটটা ধরে রাখতে পারবো না। আমাদের যারা কম্পিটিটর আছে, আমরা হিসাব করে দেখেছি আমাদের কম্পিটিটরদের সঙ্গে আমাদের বিনিময় হার যদি আমরা তুলনা করি, তো এই গত 10 বছরে কিন্তু তাদের সঙ্গে আমাদের বিনিময় হার আমাদেরটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে, মানে তারা অনেক বেশি রেটে তাদের কারেন্সিকে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং তার মাধ্যমে তারা তাদের যারা রেমিটেন্সেস পাঠায়, তাদের দেশে যারা রপ্তানি করে, তাদের কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ইনসেন্টিভ দিতে পেরেছে। অর্থনীতি হয় কি, আমি এখন ভালো আছি তার মানে কিন্তু এই না যে আপনি সবসময় কিন্তু এটা সাস্টেন করতে পারবেন, এটা কিন্তু একটা ভুল ধারণা। আমরা বাংলাদেশে যে গ্রোথটাকে আমরা নিয়েছি, হ্যাঁ, এই পর্যন্ত এই গ্রোথটার ভিতরে দেখেন লো ওয়েজ, আমার মজুরি কম, আমার গ্রোথের কি আমি কমপ্লায়েন্স আমার অত ভালো না, কারণ এবং কস্ট কাটিং মেজার্স, আমি বিদেশে যখন পাঠাই আমি ভালো স্ট্যান্ডার্ডের জিনিস দিব, ডোমেস্টিক মার্কেটে যখন বিক্রি করতে যাই আমি তখন সেই স্ট্যান্ডার্ড রাখি না। এই যেটা এটাকে আমরা বলি কি যে লো রোড টু হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, আর একটা আছে হাই রোড, যেখানে আপনি চিন্তা করবেন না আমি এত বেশি কস্ট কাট করব না, আমি কম্পিটিটিভনেস বাড়াবো, আমি লেবার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে চাই, আমি টেকনোলজিক্যাল ক্যাপাসিটি বিল্ড করতে চাই, হ্যাঁ, তখন কিন্তু ওই পলিসিগুলো ওরকম হওয়া উচিত। এলডিসি গ্র্যাজুয়েশন মানে কিন্তু আমাদেরকে এখন এই যে লো গ্রোথ, লো ওয়েজ, কমপ্লায়েন্স থাকবে না, এটা করলে আপনি বাইরের ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, এই ট্রানজিশন আমাদেরকে দরকার। কিন্তু আনফর্চুনেটলি এই বিগত বছরগুলোতে এই যেগুলোতে না পলিসি অ্যাটেনশনের অভাব ছিল। আমি একটা জিনিস ছোট্ট করে বলি, যেটা আমার কাছে একটা ডেলেমা বড় রকমের, আমি নিজেও অনেক পলিসি মেকারের সঙ্গে অনেক সময় কথা বলেছি, আমি তাদেরকে দেখেছি যে তারা কিন্তু এই ব্যাপারগুলো অবগত, অনেকগুলো অনেক সভা সেমিনার আলোচনা হয়েছে, চমৎকার পলিসি প্ল্যান ডকুমেন্টস লেখা হয়েছে, কিন্তু ওই প্ল্যানগুলোকে যখন ইমপ্লিমেন্টেশন করা হয়েছে আমি দেখেছি না ইমপ্লিমেন্টেশনের বড় রকমের একটা ঘাটতি। এইটা আমরা বুঝতেই পারি না যে কেন বাংলাদেশে প্রত্যেকটা প্ল্যান এত যত্ন করে করার পরেও এত ভালো প্ল্যান ডকুমেন্টস কিন্তু বিশ্বের অনেক উন্নয়নশীল দেশে নাই, কিন্তু আমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি না, এবং সেটারই কিন্তু আজকের এই যে ক্রাইসিসের মধ্যে আমরা যাচ্ছি ওইটাই কিন্তু কারণটা। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমরা একেবারে শেষ প্রান্তে, সো আপনার কনক্লুডিং রিমার্কস এবং আজকে চ্যালেঞ্জ দেখেন বাজেট কেন্দ্রিক। চ্যালেঞ্জ আমি মনে করি যাই কিছু ঘটনা করা হয়েছে বা করা হয়েছে, লক্ষ্য রাখতে হবে এটাও যেন অন্তত স্বচ্ছতার সাথে, সুশাসনের সাথে, কারণ আমি সুশাসনটাকে বেশি জোর দিচ্ছি। আমি যতই পলিসি তৈরি করি, আমি যতই ভালো একটা উদ্যোগ নেই, কিন্তু সেইটা কিন্তু শেষ পর্যন্ত মাটিতে পৌঁছায় না, সেটা মধ্যপন্থী বা মধ্যপন্থায় সেটা চলে যাচ্ছে, এবং আমার উদ্দেশ্য বিধির উপরে নানান প্রশ্ন আরোপ করে যাচ্ছে। মানুষের আস্থার বিষয়টা, মানুষ যখন দেখে যে একটা ঠিক আছে আমি কষ্ট করতে রাজি আছে, উই হ্যাভ এ রেজিলিয়েন্ট, আমি কষ্ট করে রাজি আছে, কিন্তু আমাকে আমার সামনে তালি উদাহরণগুলো ভালো থাকতে হবে। আমি কষ্ট করতে আমার অসুবিধা নেই, কিন্তু আমার সামনে যদি আমি একের পর এক যদি দেখি যে যার কাছেই আমার হয়তো বেশি ভরসা বা রাখছি, তার অবস্থাগুলো দেখলে এবং সেইটার প্রশ্রয়ের ব্যাপারগুলোর করলে তখন তো আস্থাটা কমে যায়। ব্যাংকের কথা বলি, ব্যাংকিং খাতের কথা দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে ব্যাংকে টাকা রাখি আমি নিরাপদ থাকবে বলে, কিন্তু নিরাপদ থাকবে বলেই আমি টাকা রাখি, এবং সেই টাকা ব্যবহার করে ব্যবসা করে আমার দেশে কর্মসৃজন হবে, কাজের সৃজন হবে, আমি সেখান থেকে উপকার পাবো, এবং আমি সেইটা দিয়ে এবং সেখান থেকে আমার ইকোনমি রেভিনিউও পাবে, কথা ছিল তাই। কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকের এই সুদের হার, যেমন এই যে এখন খুব দ্রুতভাবে বাড়ানো হচ্ছে, সুদের হার বেড়ে কি হচ্ছে, আমি মনে হচ্ছে যে আমি যে টাকা যা আমার ছিল আমি বেশি লোভের জন্য ওখানে ডিপোজিট করলাম, কিন্তু ওই টাকাটা গভর্নমেন্ট তার ট্রেজারি বাড়িয়ে দিয়ে টাকাটা কিন্তু গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পলিসিটা হচ্ছে ড্রাই আপ করে দেওয়া, যে ওর কাছে যেন বেশি টাকা না থাকে, থাকলে হয়তো বাইরে চলে যাবে, এটা এসব মনে করতে পারে। সেজন্য সে ড্রাই আপ করার জন্য সরকার নিজেই ওটা বেশি সুদের হার দিয়ে নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমার পাবলিকের টাকা কিন্তু এখন সব কিন্তু সরকারের হাতে চলে যাচ্ছে ওই সুদের হার বেশি দেওয়াতে। এটা সার্টেন টাইমে যেয়ে আমি তো ওখান থেকে তো যে বিনিয়োগ করবে সরকার, সেখানে যদি স্বচ্ছতা না থাকে,
সেখানে যদি টাকা উবিয়ে চলে যায়, কিছু এদিক ওদিকে হয়ে যায়, তো তখন তো ওইটা আমার নেট লস। একটা প্রাইভেট সেক্টর ব্যবসা করতে যেয়ে যদি সে দেশের ভিতরে করে, ভুল করুক আর যাই করুক, টাকাটা দেশের ভিতরে থাকে এবং তার একটা উপকার আমি পাই। কিন্তু যদি এরকম হয় যে আমার এই টাকা নিয়ে সরকার এমন ধরনের, যেমন একজন বলেছেন যে এখন আর বাজেট তৈরি করতে গেলে বাইরের লোকের কাছে হাত পাততে হয় না। কীভাবে? কথাটা তো স্পষ্ট করা দরকার। হাত পাততে হয় না কী করে? আপনি বাজেট সাপোর্ট নিচ্ছেন, আপনি ইয়ের সাপোর্ট নিচ্ছেন, ওর নিচ্ছেন। এখানে হয়েছে কি, এখানে নিজে যে টাকা, আমি কিছুক্ষণ আগে বললাম এনবিআরের যা আয় তার বেশিটাই চলে যাচ্ছে অনবর্তক ব্যয়, টাকাটা চলে যাচ্ছে। তার মানে আপনি বাকি খরচ করছেন নিশ্চয়ই, তাহলে আপনি আপনাকে লোন করে করতে হচ্ছে, তা হাত পাতা হচ্ছে না কি করে? কথাগুলো জনগণকে স্পষ্ট করতে হবে, বলতে হবে যে হ্যাঁ আমি এরকম ধরনের একটা পরিস্থিতি পড়েছি, আমি এই ব্যবস্থা নিচ্ছি, তোমরা একটু শুধু দেখো। মানুষ, আমি মনে করি বাংলাদেশের মানুষ ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে, বঙ্গবন্ধু সেই কথার উপর আস্থা রেখে ভিত্তি করে যে আমরা একটা কিছু পাবো, সেই কথা মনে করি। তা মানুষকে সেরকম একটা আস্থায় আনতে হবে, আস্থায় আনতে হবে। আস্থায় আনার জন্য আমার পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশের ভিতরে কোনো ফাঁকি ঝুঁকি থাকলে চলবে। ডক্টর রাজ্জাক কিছু যোগ করবেন 30 সেকেন্ডসে? জি, আমি খালি বলতে চাই যে আমাদের যে সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে যে সময় হয়তো ক্ষেপণ করার মতো সময় আমাদের হাতে নাই। পলিসিগুলো এরকম হতে হবে যে রিজার্ভ এখন যে লেভেলে আছে, এই লেভেলের জন্য অবশ্যই আমাদেরকে অ্যাটলিস্ট বাড়াতে না পারলেও এটা আমাদেরকে ধরে রাখতে হবে। এর জন্য কিছু পলিসি নিয়ে আমি জানি যে এগুলো করলে যেটা হবে কিছুটা ইম্প্যাক্ট হতে পারে। ইম্প্যাক্টটাকে আমাদেরকে মিনিমাইজ করতে হবে, যে ইম্প্যাক্টটা যেন দরিদ্র মানুষের উপরে না পড়ে। আর পলিসিগুলো ঠিক করে নিতে পারলে যদি আমরা 6 থেকে 9 মাসের পরে মধ্যে যদি ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে ফেলতে পারতাম, তাহলে কিন্তু অন্তত আপনার ওই যে বললাম দুটো যে চ্যালেঞ্জ, একটা যদি চলে যেতে আপনি কিন্তু অনেক কিন্তু পলিসি ফ্লেক্সিবিলিটি তখন ফিরে আসবে। তো এই সময়টা যদি আমরা আবার যদি একটা বছর নষ্ট করি, তখন হয়তো আর দেখব যে আমাদের হয়তো আর অত বেশি সময় নেই আর কি, এবং এই ক্রাইসিসগুলো তখন অনেক বেশি কিন্তু বেশি মাত্রায় ঘনীভূত হবে এবং যেখান থেকে বের হয়ে আসাটা আসলে কঠিন হবে। আশা করি যে সেটা আমাদের হবে না আর কি, আশা রাখতে হবে অবশ্যই। আমরা আশাবাদী। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর আব্দুর রাজ্জাক এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথাও ছিল 2024-25-এর প্রস্তাবিত বাজেট নিয়ে। আমার অতিথিরা বাজেট নিয়ে অনেক আলোচনা করেছেন, কিন্তু তার মধ্যে মূল কথা যেটা আমাদের সমাজের, রাষ্ট্রের নানান ক্ষেত্রের জন্যই প্রযোজ্য, সেটা হচ্ছে যে পলিসি ইস্যুস। অনেক ক্ষেত্রে পলিসি অ্যাটেনশনটা লক্ষ্য করা যায় না, বা সেটা ওনারা বলেছেন পলিসি একটা তৈরি করলে সেটা ইমপ্লিমেন্টেশনে যথেষ্ট দুর্বলতা থাকে, তার কনসিস্টেন্সি বা কন্টিনিউয়েশনটা থাকে না, এবং অনেক ক্ষেত্রেই পলিসি করবার জন্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কথাবার্তা নীতি নির্ধারকরা আমলে নিতে চান না, এবং যার ফল হচ্ছে আজকের এই সংকট। এবং এর সঙ্গে আরেকটা বিষয় জড়িত হয়েছে, সেটা হচ্ছে যে আস্থার সংকট সর্বক্ষেত্রে, এবং আস্থার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার সেটাও এখনও তৈরি করা হচ্ছে না, সেই জায়গায় মনোযোগ দেওয়া দরকার। এবং সময় নষ্ট করবার মতো সময় আমাদের হাতে নেই। আমাদের এক অতিথি একেবারে শেষ লাইন যেটি উচ্চারণ করেছেন, যে সময় নষ্ট করবার মতো সময় আমাদের হাতে নেই। আগামী 6-9 মাস দেখা যেতে পারে চেষ্টা করে অন্তত কিছুটা যদি সমাধান আমরা করতে পারি, কিন্তু সেটাও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে করতে হবে, এবং মানুষকে আস্থা নিয়ে করতে হবে এবং তাদেরকে জানিয়ে করতে হবে। অন্যথায় সংকট আরও ঘনীভূত হবে, যেখান থেকে বেরোনো হয়তো বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।